নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে WB টেট, আপার প্রাইমারি, সিটেট সহ SSC, CHSL এবং আরো অন্যান্য পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। আজকে আমরা সিডিপির খুব গুরুত্বপূর্ণ টপিক হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখো, আমরা সকলেই জানি কি বলতো, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ। এবার বিকাশটার ওপর কিসের প্রভাব আসছে, ঠিক আছে? এবার তোমরা বলবে বংশগতির একটা প্রভাব বিকাশে রয়েছে, তাই তো? হ্যাঁ, সে তো রয়েছে। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে যে গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো পাই, সেগুলো বংশ পরম্পরায় আমাদের মধ্যে আসে, তাই না? তাহলে সেটা তো আমাদের বিকাশে অবশ্যই প্রভাব ফেলছে। হ্যাঁ, কিন্তু এই যে এনভায়রনমেন্ট বা আমাদের যে চারপাশের যে পরিবেশ, এটাও তো আমাদের বিকাশে প্রভাব ফেলছে। এবার আমরা জানি যে ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তার হয়, টিচারের ছেলে বা মেয়ে টিচার হয়। কারো বাবা মায়ের খুব ভালো আইকিউ, তাহলে তার সন্তানদের মধ্যে আইকিউ হাই হওয়ার প্রবাবিলিটি খুব বেশি, তাই তো? কিন্তু এবার সেই বাচ্চাটা যদি সেরকম পরিবেশ না পায়, একটা ডাক্তারের ছেলে সে জন্মালো ভালো আইকিউ নিয়ে, কিন্তু ছোটবেলায় কোনো ক্রমে সে হারিয়ে গেল, সে এবার পৌঁছে গেল কোনো চোরেদের পরিবেশে। এবার সেখানে কি সে ডাক্তার হবে? নিশ্চয়ই না। কারণ সে তার চারপাশের যে পরিবেশ রয়েছে, তার চারপাশের যেসব মানুষজন রয়েছে, তার চারপাশে যেরকম কার্যকলাপ হচ্ছে, সে যা দেখছে, যা শিখছে, সে যেটার মধ্যে অভ্যস্ত রয়েছে, সেই প্রভাব তো তার মধ্যে রইবে। তাহলে দেখা গেল খুব ভালো আইকিউ নিয়ে জন্মানো ডাক্তারের ছেলেও ভবিষ্যতে হয়ে গেল সে একজন চোর। কিন্তু এখানে একটা প্রভাব রইল, কিরকম? সে চোরেদের মধ্যে বড় হয়ে সে হয়ে গেল চোর, কিন্তু সেই যে তার জিনটা ছিল, যেটা সে তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছিল, তার আইকিউ লেভেলটা যে হাই ছিল, সেই হাই আইকিউটা কিন্তু এই চোরের ফিল্ডেও তার কাজে লাগবে। অর্থাৎ সে এই চোরের ফিল্ডেও খুব ভালো চোর হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হলো? এই প্রভাবটা তার মধ্যে রয়েছে। একটা বাচ্চার মধ্যে তার বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত জিনের বৈশিষ্ট্যও রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যটা তার মধ্যে সে ভবিষ্যতে কতটা এগোবে, সেই যে তার প্রবাবিলিটিটা, তার গুণটা, সেটা কিন্তু একটা লিমিট সেট করে দিচ্ছে এই জিন একটা লিমিট সেট করলো। ধরো খুব লম্বা বাবা মায়ের সন্তানও খুব লম্বাই হবে, স্বাভাবিক। খুব বেটে বাবা মায়ের সন্তান কি খুব লম্বা হবে? নিশ্চয়ই না। তাহলে কি তার হাইটটা একটা মোটামুটি একটা লিমিটে এসে গেল। এবার বলবে যে তার বাবা মা তো লম্বা ছিল, তাহলে বাচ্চা কেন বেটে হলো? এই ক্ষেত্রে তার পরিবেশের একটা প্রভাব রইল। তার জিনে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা ছিল জন্মগতভাবে, কিন্তু সে সেই ঠিক মতো পরিবেশ পায়নি, ঠিক মতো পোষণ পায়নি। অর্থাৎ সে জন্মের থেকে রোগাক্রান্ত, সে রোগে আক্রান্ত হচ্ছে, সে অপুষ্টিতে ভুগছে। তাহলে সে কি হলো? তার যতটা হবার কথা ছিল হাইটটা, কিন্তু তার সঠিক পোষণ না পেতে সে তার হাইটটা ততটা অবধি পৌঁছালো না। তাহলে এখানে পরিবেশের প্রভাব রইল, ঠিক আছে? এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, এটা কি? এটা হলো হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোর গুণফল। এই হেরিডিটিকে আমরা বাংলায় বলবো বংশগতি। এবার এই বংশগতি অর্থাৎ জিন বৈশিষ্ট্য, আমরা লম্বা হব না বেটে হব, আমাদের চুলের কালার কি হবে, আমাদের ত্বকের কালার কি হবে, এগুলো আসছে কোথা থেকে? এগুলো আসছে জিনে, ঠিক আছে? এই জিনটা হচ্ছে ইউনিট অফ হেরিডিটি। অর্থাৎ বংশগতির একক আমরা কাকে বলবো? জিনকে বলবো। তাহলে জিন হলো বংশগতির একক। আর এই বংশগতির জনককে, অর্থাৎ এই যে হেরিডিটি, এই ধারণাটা কে আবিষ্কার করেছিলেন? এই ধারণাটা আবিষ্কার করেছিলেন, দেখো, গ্রেগর জোহান ম্যান্ডেল। উনি হলেন ফাদার অফ হেরিডিটি। উনি কি করেছিলেন? উনি মটর গাছের ওপর পরীক্ষা করেন, দীর্ঘ অনেক বছর ধরে তিনি পরীক্ষা করেন, এবং সেখান থেকে তিনি এই বংশগতির থিওরিটা আবিষ্কার করেন, ঠিক আছে? এই যে হেরিডিটি, এটাকে বলা হচ্ছে নেচার, অর্থাৎ প্রকৃতি।
অর্থাৎ কি আমাদের মধ্যে এই যে আমার কি বৈশিষ্ট্য হবে, আমি হাইটে লম্বা হব কি বেটে হব, আমার চোখের রং কি হবে, আমার ত্বকের রং কি হবে, এগুলো তো আমার আগে থেকে নির্ধারিত। আমার মধ্যে যে জিনগুলো রয়েছে, এই যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কে নির্ধারণ করছে? আমাদের শরীরের ভেতরে থাকা জিন। এই জিনগুলো আমরা পাচ্ছি আমাদের বাবা মায়ের কাছ থেকে, আমাদের বংশ পরম্পরা থেকে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে নেচার, এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে এসেই যাচ্ছে, এটা প্রকৃতি, ঠিক আছে? তাই জন্য এটা তো স্থির, তাই না? আমার বাবা যদি লম্বা হয়ে থাকে তাহলে আমার মধ্যেও সেই লম্বা হবার জিনটা আসবে, তাই না? এটা তো স্থির, এটা কি কখনো চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ তো হবে না, এটা পূর্ব নির্ধারিত এবং এটা চেঞ্জেবল নয়, তাই এটা হলো স্ট্যাটিক। কিন্তু এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা হচ্ছে ডাইনামিক। আমি আজকে পশ্চিমবঙ্গে জন্মেছি, আমি জন্মের পর থেকে বাংলা ভাষার সাথে পরিচিত, তাই আমি বাংলা খুব ভালো করে বলতে পারছি। কিন্তু আমারই কোনো ভাই বা বোন, সে যদি আমেরিকাতে জন্মগ্রহণ করে, সে যদি তার পরিবেশে সবসময় আমেরিকান ভাষা শোনে, তো তার মধ্যে স্বাভাবিকভাবে আমেরিকান ভাষাটা খুব সহজে সে সহজাত করতে পারবে, সে বলতে পারবে। তাহলে সে কি হলো? সে একটা পরিবেশ পেল, সে যেরকম পরিবেশ পেল সেই রকম ভাবে সে নিজেকে পরিবর্তন করলো, তার ভাষার পরিবর্তন হলো, ঠিক আছে? তো এই জন্য এই যে এনভায়রনমেন্ট, এইটা হলো ডাইনামিক বা পরিবর্তনশীল, ঠিক আছে? পরিবেশটা হচ্ছে নার্চার অর্থাৎ পোষণ, এটা কিন্তু প্রকৃতি নয়, এটাতে পোষণ যুক্ত রয়েছে। আমার মধ্যে লম্বা হবার জিনটা ছিল, কিন্তু আমি সঠিকভাবে সেরকম পুষ্টি পাইনি, ছোট থেকে আমি নানান রোগে ভুগছি, তাই আমি লম্বা হতে পারলাম না। তাহলে কি আমার মধ্যে পোষণের অভাব ছিল, অর্থাৎ এখানে এটা কি, এটাকে নার্চার করতে হয়, ঠিক আছে? তাই এনভায়রনমেন্ট হচ্ছে নার্চার, ঠিক আছে? এই যে হেরিডিটি, এটা কিন্তু সেলফ রিলেটেড, অর্থাৎ দেখো এই যে হেরিডিটি, এটা আমার স্বয়ংয়ের সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমার মধ্যেই রয়েছে আমার লম্বা হবার জিন, আমার ত্বকের রং, আমার চুলের রং, আমার চোখের রং, ঠিক আছে? এইগুলো আমার আইকিউ কতটা হবে, এইগুলো কিন্তু আমার সেলফ, আমার ভেতরেই রয়েছে, এটা আমার মধ্যে রয়েছে, যা পরিবর্তনশীল নয়। কিন্তু এই এনভায়রনমেন্ট, এটা হচ্ছে হেলথ, অর্থাৎ আমার মধ্যে আইকিউটা আমার সেলফ, আমার ভেতরে রয়েছে, কিন্তু সেই আইকিউটাকে আমার বিকশিত করার তো একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমাকে সাহায্য করছে। আমি বাংলা ভাষাটা এত ভালোভাবে বলতে পারছি, তো এখানে কে আমাকে সাহায্য করলো? আমাকে আমার পরিবেশ সাহায্য করলো, আমাকে আমার সমাজ সাহায্য করলো, আমার পারিপার্শ্বিক যা কিছু আমি দেখছি, যা কিছু আমি শুনছি, যা কিছু আমি অনুভব করছি, সেটাই তো আমার পরিবেশ, তাই না? তাহলে এই পরিবেশটা আমাকে হেল্প করছে, ঠিক আছে? আমার জন্মের পর আমাদের চারপাশে সব কিছু, আমাদের পরিবার, আমাদের বন্ধু, সমাজ, যা আমাদের অভ্যাস, স্বভাব, জ্ঞান, দক্ষতা গড়ে তোলে, সেটাই আমাদের পরিবেশ, ঠিক আছে? এই যে পরিবেশ থেকে আমরা কি পাই? পরিবেশ থেকে আমাদের ভাষা বিকাশ হয়, আমরা খেলাধুলা করতে শিখি, আমাদের সংস্কৃতি, আমরা বাঙালি, তাই আমাদের মধ্যে এখানে বাঙালির সংস্কৃতি এসেছে, ঠিক আছে? আমার যদি জন্ম দিল্লিতে হতো, সেখানের যে সংস্কৃতি, সেখানের যে কালচার, সেটা আমার মধ্যে আসতো, ঠিক আছে? তাহলে এই সংস্কৃতি, কালচার, খেলাধুলা, ভাষা, এগুলো কি? এগুলো এনভায়রনমেন্টের পার্ট। যেমন আমার চোখের রং, আমার ত্বকের রং, আমার উচ্চতা, এগুলো কি? এগুলো আমার জন্মের সাথে সাথেই পাওয়া, এটা আমাকে পরে আমি পাচ্ছি 10 বছর পর বা 20 বছর পর, তা তো নয়, আমার জন্মের সাথে সাথেই এগুলো এসেছে। আমার বাবা বা মায়ের হাইট যদি 6 ফিট করে হয়, আমার হাইট সেখানে কখনোই 3 ফিটে যেয়ে আটকাবে না, যদি কোনো রোগ না থাকে, যদি কোনো পুষ্টিগত অভাব না থাকে, যদি কোনো এনভায়রনমেন্টের প্রভাব না থাকে, তাহলে নর্মালি তো আমার হাইট মোটামুটি আমার আন্দাজ করা যাচ্ছে, আমার মধ্যে স্ট্যাটিক, ঠিক আছে?
এই যে আমাদের জন্ম কিভাবে হয়েছে, এই জিনটা কিভাবে এসছে, দেখো এই যে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য বলছি, এই বৈশিষ্ট্য এসছে জিন থেকে, ঠিক আছে। এই জিনটা আমরা পেয়েছি আমাদের বংশ পরম্পরায়, আমাদের মা বাবার কাছ থেকে। তাহলে এটা কি রকম, এই যে অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে কি হলো, জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা কি, এই জাইগোটটা হচ্ছে একটা সিঙ্গেল সেল, ঠিক আছে। এই সিঙ্গেল সেলের ভেতরে রয়েছে এই যে নিউক্লিয়াস, ঠিক আছে। এই সেলের সমস্ত কার্যকলাপ এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করছে। এবার এই জাইগোট থেকে তৈরি হলো ক্রোমোজোমস। এই ক্রোমোজোমের ভেতরে রয়েছে ডিএনএ। এই ডিএনএ গুলো সূত্রাকার হয়, একসাথে অনেকগুলো প্যাঁচানো অবস্থায় থাকে ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে। এই ডিএনএটা হলো অনেকটা বড় অংশ। এই ডিএনএ এর মধ্যে কোনো ছোট অংশ হলো জিন, ঠিক আছে। অনেক বড় ডিএনএ এর মধ্যে একটা ছোট্ট অংশ হলো জিন। এরকম তুমি ভাবতে পারো ডিএনএ হলো রান্নাঘর, ঠিক আছে, কিন্তু জিন হলো আলাদা আলাদা খাবারের আলাদা আলাদা রেসিপি। এবার তুমি ফুচকা বানানোর রেসিপি একটা আলাদা হবে, রসগোল্লা বানানোর রেসিপি একটা আলাদা হবে, ঠিক আছে। কিন্তু ওই দুটো রেসিপিকেই তুমি কোথায় রান্না করছো, রান্নাঘরে রান্না করছো, তাই না? তাহলে তোমার রান্নাঘরটা কি, তোমার রান্নাঘরটা হলো ডিএনএ, ঠিক আছে। আর এই যে জিন, ডিএনএ এর মধ্যে রয়েছে জিন, আর এই জিনটা হলো ইউনিট অফ হেরিডিটি, ঠিক আছে। এবার এই যে ক্রোমোজোম, আমাদের মানব শরীরে কটা ক্রোমোজোম থাকে, 46 টি ক্রোমোজোম থাকে, ঠিক আছে, যা 23 জোড়া, ঠিক আছে। এবার এই 23 জোড়ার মধ্যে যে 22 জোড়া অর্থাৎ 44, এইগুলো হচ্ছে অটোজোম, অর্থাৎ আমাদের দৈহিক কি বৈশিষ্ট্য হবে। এই যে ক্রোমোজোমের মধ্যে জিন রয়েছে, সেই জিনগুলোর মধ্যে প্রোটিন রয়েছে, যে প্রোটিনগুলো আমাদের দেহের রং নির্ধারণ করতে, আমাদের চোখের রং নির্ধারণ করতে এরা কারণ, ঠিক আছে, এরা নির্ধারণ করছে। এবার এই যে 22 জোড়া অটোজোম, এরা কি করছে, আমাদের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করছে, ঠিক আছে। আর এই যে দুটি বা এক জোড়া রইল, সেই এক জোড়া ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ আমাদের কি লিঙ্গ হবে, ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হলো। কিন্তু এবার বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এটা কে নির্ধারণ করছে, এটা নির্ধারণ করছে এই এক জোড়া সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। এটা ডিটেইলসে যদি বলি, দেখো এই যে মেলের মধ্যে রয়েছে এক্স ওয়াই ক্রোমোজোম, আর ফিমেলের মধ্যে রয়েছে এক্স এক্স ক্রোমোজোম, ঠিক আছে। এবার একটা শিশু যখন জন্মগ্রহণ করবে, জাইগোটটা তৈরি হলো, তখন মেলের কাছ থেকে যদি এক্স ক্রোমোজোম আর ফিমেলের কাছ থেকে এক্স ক্রোমোজোম পায়, তখন কি হবে, তখন সন্তানটা হবে কন্যা সন্তান, কারণ ফিমেলের মধ্যে শুধুমাত্র এক্স ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। মেলের কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পাই আর ফিমেলের কাছ থেকে এক্স ক্রোমোজোম পাই, তাহলে তাহলে সন্তানটা কি হবে, তাহলে সন্তানটা হবে ছেলে, বয়, ঠিক আছে। তাহলে একটা শিশুর ছেলে হবে বা মেয়ে হবে, এই লিঙ্গ নির্ধারণের জন্য কোন ক্রোমোজোম দায়ী, সেই লিঙ্গ নির্ধারণের জন্য সেক্স ক্রোমোজোম দায়ী। আর সেটা ডিপেন্ডস করছে কার উপর, সেটা ডিপেন্ডস করছে মেলদের উপর, ঠিক আছে। কারণ ফিমেলের কাছে শুধু এক্স ক্রোমোজোম রয়েছে আর মেলের কাছে এক্স অ্যান্ড ওয়াই। এই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টারটা খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন, কারণ প্রত্যেক বছরের যদি তুমি পিওয়াইকিউ অ্যানালাইজ করো, তুমি দেখবে সিটেট হোক, ডাব্লিউবি টেট হোক, আপার প্রাইমারি হোক, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি নিঃসন্দেহে পাবেই পাবে, ঠিক আছে। আর এটা যদি তুমি বই থেকে পড়তে যাও, তো বই অনেক বেশি ভাস্ট ভাবে দেওয়া আছে, এটাকে পড়তে পড়তে অনেক কনফিউশন এসে যায়। কিন্তু এখানে প্রশ্ন কিন্তু এই কিছু পয়েন্টের মধ্যে থেকেই আসে, তাই জন্য যে পয়েন্টগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, আমি সেই পয়েন্টগুলোকেই হাইলাইট করেছি এবং সেই পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে। এখান থেকে যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার ফাদার অফ হেরিডিটি, এটা তো আসতেই পারে। তারপর ইউনিট অফ হেরিডিটি কাকে বলে, জিনকে বলে, ঠিক আছে। আর নেচার অ্যান্ড নার্চার, এই টার্মটা তুমি পরীক্ষার হলে ভালো করে দেখবে, ঠিক আছে, বানান সহিত তুমি ভালো করে দেখবে, কারণ অনেকটা আমরা তারাগুলোর মধ্যে পরীক্ষার হলে পরীক্ষা দিই, তো তখন আমরা বানানগুলো গুলিয়ে যাই।
জায়গায় আমরা নার্চারটাকে নেচার করি আর ভুল করে চলে আসি, ঠিক আছে? তো নেচার পয়েন্ট থাকলে সেটা হেরিডিটি, ঠিক আছে, আর নার্চার হলে সেটা এনভায়রনমেন্ট। ওকে, আর কি আর হতে পারে স্ট্যাটিক কোনটা, ডাইনামিক কোনটা? তো স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। স্থির কোনটা? আমাদের বাবা মায়ের কাছ থেকে পাওয়া বৈশিষ্ট্য, এগুলোই তো স্থির। তো স্ট্যাটিক হবে হেরিডিটি। আর ডাইনামিক কোনটা? ডাইনামিক অর্থাৎ পরিবর্তনশীল। তো পরিবেশের থেকে বেশি পরিবর্তনশীল আর কি হতে পারে, তাই না? তাহলে পরিবর্তনশীল হলো ডাইনামিক, ঠিক আছে? আমি এডুকেশনে খুব ভালো, কিন্তু আমি এমন একটা পরিবেশে চলে গেলাম যেখানে আমার পড়াশোনার কোনো পরিবেশেই নেই। সেখানে সবাই নাচ গান বাঙ্ক করা এইসবে মেতে আছে। তাহলে আমার পড়াশুনো বা আমার যে একাডেমিক স্কোরটা ছিল সেই লেভেলে কি আর থাকবে? সেই লেভেলে থাকবে না। কিন্তু কেউ একজন তার আইকিউ আছে বাট সে পরিবেশ পায়নি পড়াশুনোর, কিন্তু সে একটা ভালো পরিবেশ পেল এবং সেখানে সে পড়াশুনোর অধ্যয়নের মধ্যেই রয়েছে সব সময়, তাহলে তার স্কোর নিশ্চয়ই বেটার হবে, তাই না? তাহলে কি এই পরিবেশটাকে কিন্তু আমরা এনি টাইম চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এই হেরিডিটিকে কোনো সময়ের জন্যই আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা স্ট্যাটিক। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ক্লাসটির নোটস, পিডিএফ, ইম্পর্টেন্ট আপডেটস পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেও। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।